ইউনিফর্ম সিভিল কোড চালু করতে গেলে পরে মানুষের মধ্যে একটা মত বিনিময় আলোচনা করে একটা ইউনিফর্মিটির দিকে যেতে হবে। এটা কোথায় ইউনিফর্ম সিভিল কোড? পশ্চিমবঙ্গের জন্য একটা, আসামের জন্য একটা, ছত্তিশগড়ের জন্য একটা, ইউপির জন্য একটা, ওরাই আবার মুখে মুখে বলে এক দেশ এক আইন এক নেতা এক কথা এক মিথ্যা। তাহলে এতগুলো ইউসিসি কেন? তাতে ইউসিসি হলো না। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে সকলের কাজের ব্যবস্থা করার কথা, সেটা গুরুত্বপূর্ণ না সিভিল কোড গুরুত্বপূর্ণ? শুধুমাত্র হিন্দু মুসলমান ঝগড়া লাগাবার পরিকল্পনা। সাম্প্রতিককালে এই দক্ষিণপন্থী রাজনৈতিক নেতাদের একটা প্রবণতা আছে হাততালি পাওয়া, কারণ এটা বললে মিডিয়াতে হই হবে, চাকরি পাবে, হকার উচ্ছেদ বন্ধ হবে, বস্তি উচ্ছেদ বন্ধ হবে ইউনিফর্ম সিভিল কোড এলে পরে। আমার এটা জিজ্ঞাসা, যুদ্ধ ঘোষণা করেছে গরিব মানুষের বিরুদ্ধে, এটা কিন্তু একেবারে আনডিক্লেয়ার্ড ওয়ার এগেনস্ট দিয়ে কাউন্টার। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। স্যার, এই যে রাজ্য বিধানসভায় যে বিল পাশ হয়েছে ইউসিসির বিল, এই বিল নিয়ে বিজেপি এমন একটা ভাবে মানুষের সামনে তারা দেখাচ্ছে বা তুলে ধরছে যে তারাই এই বিল এনেছে, কিন্তু এই বিল তো সংবিধানে ছিল এবং কংগ্রেসের এই বিল লাগু করার কথা ছিল তৎকালীন সময়ে, করেনি। আজকের তারা ক্ষমতায় এসে সেই বিল লাগু করছে। কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টা? প্রথমত বিল সংবিধানে ছিল না, সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে বলা হয়েছিল যে ইউনিফর্ম সিভিল কোড চালু করার চেষ্টা করতে হবে। এই ইউনিফর্ম সিভিল কোড চালু করতে গেলে পরে মানুষের মধ্যে একটা মত বিনিময় আলোচনা করে একটা ইউনিফর্মিটির দিকে যেতে হবে। এটা কোথায় ইউনিফর্ম সিভিল কোড? পশ্চিমবঙ্গের জন্য একটা, আসামের জন্য একটা, ছত্তিশগড়ের জন্য একটা, ইউপির জন্য একটা, ওরাই আবার মুখে মুখে বলে এক দেশ এক আইন এক নেতা এক কথা এক মিথ্যা। তাহলে এতগুলো ইউসিসি কেন? তাতে ইউসিসি হলো না। আর পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে এটা কি খুব প্রয়োজন ছিল? পশ্চিমবঙ্গে আর কোনো সমস্যা নেই। পশ্চিমবঙ্গের একমাত্র সমস্যা হচ্ছে যে সিভিল কোড ইউনিফর্ম হবে কি হবে না। কী অসুবিধা হচ্ছিল বলুন তো? ওদের নেতাদের জিজ্ঞেস করবেন যে ইউসিসি না থাকাতে কী অসুবিধা হচ্ছিল? বিজেপির মৌলবাদী প্রচারের অসুবিধা ছাড়া আর তো কিছু ছিল না। ইউনিফর্ম সিভিল কোড সমস্ত মানুষের সঙ্গে মত বিনিময়ের মধ্য দিয়ে বলতে হবে যে ওরা শুধু মুসলমান করছে, আরে এখানে রাজ্যে খ্রিস্টান আছে, বৌদ্ধ, জৈন, জুরাস্ট্রিয়ান, কারা নেই? কার সঙ্গে পরামর্শ করলে? এখন তো আবার শুনলাম, আমাকে আগে একজন সাংবাদিক বললে ওটা পাঠানো হয়েছে আলোচনার জন্য কোন কমিটির কাছে। সেটা তো আগে করা উচিত ছিল না? একটা আমাদের সাম্প্রতিককালে এই দক্ষিণপন্থী রাজনৈতিক নেতাদের একটা প্রবণতা আছে হাততালি পাওয়া, কারণ এটা বললে মিডিয়াতে হই হবে। কী সিভিল কোড, কেন, কোথায় অসুবিধে, সেটা তো লক্ষ্য বোঝাতে হবে যে এইটা না হওয়ার জন্য আমার পশ্চিমবঙ্গ একেবারে আদিগঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে, এগোতে পারছে না। এই ইউনিফর্ম সিভিল কোড যেটা আছে সেখানে সত্যি কি সংখ্যালঘুদের সমস্যা হতে পারে? কারণ এরকম একটা প্রচার। আমি কথা হচ্ছে কার সমস্যা হবে কার সমস্যা হবে না, এটা তো দ্বিতীয় স্তরের কথা। প্রাথমিক স্তরে এটা প্রয়োজনীয়তাটা কী? ভারতবর্ষ 1947 সালের পর থেকে স্বাধীন হয়েছে, এটা যদি এতই প্রয়োজনীয় হতো তাহলে তো এটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে নিয়ে আসতো। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে সকলের কাজের ব্যবস্থা করার কথা, সেটা গুরুত্বপূর্ণ না সিভিল কোড গুরুত্বপূর্ণ? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এই বিলের কোনো প্রয়োজন ছিল না। শুধুমাত্র হিন্দু মুসলমান ঝগড়া লাগাবার পরিকল্পনা। মানুষকে যদি শিক্ষিত করা হয় না, মানুষ যদি শিক্ষার আলোকিত হয়, তারা এমনি ইউনিফর্মিটির দিকে যায়। এই যে ট্রিপল তালাক, যেটা মুসলিম মহিলাদের পক্ষে একটা অযৌক্তিক বিষয় ছিল, তার বিরুদ্ধে কে লড়াই করেছে? সিপিএমও করেনি, বিজেপিও করেনি। লড়াই করেছে ওই কমিউনিটির একজন মহিলা যিনি লেখাপড়া শিখেছিলেন, তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন, সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে।
এটা তো বিজেপি সিপিএম কেউ লড়াই করেনি। সুপ্রিম কোর্ট বলেছে আইন করো, তাতে আইন করতে এসে তার কৃতিত্ব কী হলো? কিন্তু ওরা ঢাক পাঠাতে ভালোবাসে, ওদের আছে না, আদানি আম্বানি তো 90% মিডিয়া কিনে নিয়েছে। শাহবানু মামলা কে লড়েছিল? শাহবানু একজন মুসলিম, তিনি তার অধিকারের জন্য লড়েছিলেন। সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দিয়েছিল। সেই রায়কে পাল্টাবার জন্য তখন রাজীব গান্ধী একটা ভুল পদক্ষেপ নিয়েছিলেন, যদিও সুপ্রিম কোর্টে পরে আবার বলেছে কিছু যায় আসে না, আমাদের যে ক্রিমিনাল প্রসিডিওর করে 125 আছে সেটা ইউনিফর্মলি সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এগুলো হচ্ছে কি ইউনিফর্ম সিকিউরিটি কী, লোকে জিজ্ঞেস, সাধারণ লোককে, সে বলে এটা আবার কী, তুই কিছুই জানি না। অনেকে অবগত নয় বিষয়টা। কেউই যারা নেতারা করেছেন অবগত। আপনি নেতাদের নিয়ে আসুন আমার সামনে, আপনার বসে রাখবেন, আমি 2-4টে প্রশ্ন করবে, দেখি কোন নেতা জবাব দেয়। তাহলে এই যে পশ্চিমবঙ্গবাসীর এতে সুবিধা হবে, সত্যি কি কি কোনো- সুবিধা হবে? আমি জানি চাকরি পাবে, হকার উচ্ছেদ বন্ধ হবে, বস্তি উচ্ছেদ বন্ধ হবে, ইউনিফর্ম সিভিল কোড এলে পরে। আমার এটা জিজ্ঞাসা। বন্ধ স্কুলগুলো খুলে যাবে, মিড ডে মিলে আবার পুষ্টি খাবার ফিরে আসবে, হবে ইউসিসি হলে পরে। স্যার 30 তারিখ পর্যন্ত তো স্টে অর্ডার ছিল, হকার উচ্ছেদের প্রসঙ্গ তুললেন আপনি। সেখানে পার্ক সার্কাস স্টেশনে আমরা দেখলাম যে 30 তারিখের আগেই বুলডোজার সেখানে। আমি বলছি যে কত বড় একটি কি বলবো সংবেদনশীল, এবং আমি শব্দটা ব্যবহার করছি খুব সচেতনভাবে, ধান্দাবাজ সরকার হতে পারে। পার্ক সার্কাসে অর্ডার ছিল যে পিটিশনার্স, 5 জন ছিলেন পিটিশনার, কিন্তু সেখানে মামলাটা সবার জন্য করা হচ্ছে এটা বলা ছিল। রেল একটা রাষ্ট্রীয় সংস্থা, ওরা রাষ্ট্রবাদী বলে না, সে বলে ওই 5 জন থাকবার সব ভেঙে দেবো, তো সরাসরি আদালত অবমাননার সামিল। এটা তো গোটা রাজ্যের জন্য লাগু ছিল। তাই তো বলছি, এটা সম্পূর্ণভাবে এরা যুদ্ধ ঘোষণা করেছে গরিব মানুষের বিরুদ্ধে। এটা কিন্তু একেবারে আনডিক্লেয়ার্ড ওয়ার এগেনস্ট দিয়ে ডাউন ট্রডেন পিপল। আগের সরকার যখন বারংবার দেখতাম যে কোর্টের কোনো নিয়ম নীতি মানত না, কোর্টের কোনো স্টে অর্ডার মানত না, বা আদালতের কোনো কিছুই মানত না, তখন আদালত অবমাননার অনেক প্রসঙ্গ তুলতেন এই বিজেপি নেতারাই। আজকে তারা যখন ক্ষমতায় এসছে, রেলের তরফ থেকে যখন এইভাবে হচ্ছে, তখন তো তারাও তাহলে আদালতের আইন মানছে। জামা বদলেছে, আর তো কিছু বদলায়নি। আমি তো প্রথম দিনই বলেছি যে জামাটা বদলেছে, বোতলটা নতুন চকচকে হয়েছে, ভেতরে মদটা পুরনো। ভেতরে বাংলা ধেনো আগেও ছিল, এখনও বাংলা ধেনোই আছে, বোতলটা পাল্টে গেছে, বিদেশি একটা মদের বোতল দিয়েছে, আর কিছু এই বিষয়ে আদালত অবমাননার নতুন কোনো হবে তো। আমাদের বিচারপতিরা আশা করবো এইসব বিষয় যাবেন, আমি তো সব শুরু করবো, সব হবে তো, ছাড়া নেই। এবং সেই জন্য ওরা আমাকে আদায় দেয়। স্যার আরও একটা বিষয়, গুন্ডা দমন যে আইন, এই আইন কি সত্যি পশ্চিমবঙ্গে লাগু করা যাবে? মানে বিজেপি চাইছে এটা লাগু করতে, বা এতে সাধারণ মানুষ তারা একটা অংশ মনে করছে তাদের গণতান্ত্রিক অধিকার হয়তো খর্ব হবে। না, আপনারা ভুলে যাচ্ছেন, এই আইনটা চালু হয়েছে কেন জানেন? এই যে ওরা হকার উচ্ছেদ করছে, এই যে ওরা বস্তিবাসীদের উচ্ছেদ করছে জোর করে, জুলুম করে, গুন্ডাবাজি করে, ওদের এই গুন্ডাবাজির পাল্টা প্রতিরোধ শুরু হবে, হচ্ছেও। সেই প্রতিরোধটাকে ঠেকাতে যাওয়ার জন্য ওরা এই তথাকথিত গুন্ডা আইন চালু করেছে, আর অন্য কোনো কারণ নেই। ওরা যেসব বক্তৃতার সময় বলছেন সেগুলো আটকাবার জন্য বর্তমান যে প্রচলিত আইন যথেষ্ট, সেই আইন তো কার্যকর করছেন না। ওরা গুন্ডা আইন চালু করছেন কেন? ওরা যে গুন্ডামি করছেন, ওদের মানসিকতায় কাজ করছে, আমি তো গুন্ডামি করছি, পাল্টা গুন্ডামি হতে পারে, মানুষের প্রতিরোধটা করে গুন্ডামি বলে, সেই ভয়ে এসব আইন চালিয়েছে, আর কিছু না। এই আইনে মানে আওতায় কি ধরনের মানুষ আসতে পারে? মানে যারা এই আইনের আওতায় আসবে ঋষিতা। কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ইন্টারভিউ নিয়েছো? এটা আমাদের হিন্দু ধর্মের পক্ষে খুব ক্ষতিকারক হচ্ছে। অতএব তুমি গুন্ডা, তুমি জেলে যাও, এই হবে আইনটা, এদিকেই যাবে। মানে এই হকার উচ্ছেদ নিয়ে যদি কেউ প্রতিবাদে নামে, তখন যদি কাউকে গ্রেপ্তার করা হয়, তাদেরকেও 1 বছর আটকে রাখতে হবে। হকার উচ্ছেদে কে আন্দোলন নেতৃত্ব দিচ্ছে? আচ্ছা, ওই গার্গী, সৃজন, এরা দিচ্ছে, এদের ঢুকে দাও 1 বছর বিনা বিচারে, 1 বছর আটকে, আন্দোলন হবে না, এটা ভাবছে ওরা।
কিন্তু যে বাচ্চা মেয়েটির পেটের ভাত চলে গেল, যে বাচ্চা মেয়েটির স্কুলের বই চলে গেল, তার মনের ক্রোধ যে কোন পর্যায়ে পৌঁছাবে ওদের ধারণা নেই। বিপদ ওরা ডাকছে। আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা হবে রাজ্যে? বিজেপি তৃণমূলের আইনের শাসন প্রতিষ্ঠা করবে এটা ভাবা, তখন আমি তো 2011 সালের পর থেকে বলছি যে এই শাসনটা হচ্ছে বেআইনি শাসন, গুন্ডাদের শাসন, দুর্নীতিবাজদের শাসন। আজকে তারই তো ধারাবাহিকতা চলছে। কোথায় পার্থক্য আছে বলুন তো? তারই ধারাবাহিকতা চলছে। সে লক্ষ্মী ভাণ্ডার হয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডার, প্রাইমারি স্কুল বন্ধ, মিড ডে মিলে যে সমস্ত মহিলারা কাজ করতেন তারা ছাঁটাই হয়ে যাবেন। আমেরিকাকে সোয়াবিন বিক্রি করতে হবে, ভারতবর্ষের মার্কেটে যেন বাচ্চাদের সোয়াবিন খাওয়াও, এই তো একই চলছে। আজকের ডক্টরস ডের একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জ্যোতি বসুর একটি প্রসঙ্গ টেনে বললেন যে জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কোনো কাজে হাত দিতে গিয়ে তিনি বলেছিলেন যে যেটাই শুরু করতে যাচ্ছেন দেখছেন যে বিধানচন্দ্র রায় আগে থেকে শুরু করে দিয়েছেন, এবং শুভেন্দু অধিকারী যখন এখন মুখ্যমন্ত্রী তিনি যখন কোনো কিছু কাজে হাত দিচ্ছেন তখন তিনি দেখছেন যে সবটাই ধ্বংসলীলা। উনি তো ধ্বংসলীলার নায়ক ছিলেন। এই যে ধ্বংসলীলার কথা বলছে তার তো নায়ক উনি অস্বীকার করতে পারবেন। এবং আজকে যে দলটা নেতৃত্ব দিচ্ছে সেটা তো ওই একই দল। ধ্বংসলীলাটা ওরাই করেছেন, আগে ওরা করেছেন, এখন ওরা করছেন। ওদেরটা নির্ভর করছে একেবারে নাগপুরের সরাসরি নির্দেশের ওপর, আগেরটা একটু ঘুরপথের নির্দেশ আসতো, আর কিছু। এই মুহূর্তে রাজ্যে আরও একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হলো বিভিন্ন কলকাতার ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক রাস্তার নাম পরিবর্তন। সুরাবর্দী অ্যাভিনিউ তার মধ্যে রয়েছে, লেনিন সরণিরও নাম পরিবর্তন করা হবে শোনা যাচ্ছে। এই যে ইতিহাসকে বিকৃত করার একটা রাজনীতি শুরু হয়েছে, কি মনে হয় এটা রাজ্যের রাজনীতিকে কতটা নিচে নামাচ্ছে বা দেশের সামনে কি তুলে ধরছে? দেখুন, একটা কথা বলি, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের উৎসমুখ ছিল পশ্চিমবঙ্গ। নবজাগরণ আন্দোলন শুরু হয়েছিল কিন্তু এই বাংলা থেকে। রামমোহন বিদ্যাসাগর, যাদের ওরা হিন্দু বিরোধী বলে, তারাই আন্দোলনটা শুরু করেছিলেন। পশ্চিমবঙ্গের মাটিতে অত সহজে টিকে থাকা যাবে না। 15 বছর 20 বছর গুন্ডামি করে চালিয়ে দিলাম, আর সম্ভব না। এখান থেকেই বিদ্রোহ শুরু হবে। যতই ওরা হিন্দু হিন্দু করবে ততই বিদ্রোহ শুরু হবে। আবারও বলি যে রামমোহন করে হিন্দু বিরোধী বলেছিলেন, বিদ্যাসাগরকে বলেছিলেন, রবীন্দ্রনাথকে বলেছেন। রবীন্দ্রনাথকে তো ওরা ব্রাহ্ম বলেই চালিয়ে দিয়েছেন। আর ওদের এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে স্বামী বিবেকানন্দ রাজনৈতিক নেতা হিসেবে, সুভাষচন্দ্র বসু তিনি সরাসরি শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকাকে নিন্দা করেছেন, যে রাজনীতি এবং ধর্ম। আসলে ওরা গোমাতা নিয়ে আছে, তো ওই গোমাতার গুঁতো শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, দেখছি কাউন্সিলররা গুঁতো খাচ্ছে রাস্তাঘাটে। ওই গোমাতাই ওদের গুঁতো দিয়ে দাঁড়াবে, আমাদের কিছু করতে হবে না, আমরা শুধু গোমাতাকে লালন পালন করে দেবো। এই যে আপনি রবীন্দ্রনাথের প্রসঙ্গ তুললেন, এই কারণেই কি বর্তমানে বিজেপি সরকার আসার পরে বাংলার সংস্কৃতিতে এই রবীন্দ্রনাথ বনাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে একটা না, বনাম নয়, ওরা জানে না, তো মুশকিল হয়েছে, ওরা জানে না। বঙ্কিমচন্দ্রের আমি বহু জায়গায় বলি, একটা বিড়াল বলে একটা ছোট্ট প্রবন্ধ আছে কমলাকান্তের দপ্তরে, সে বিড়ালটা ওরা পড়ুক। মৌতাদ করার জন্য আফিম খেয়ে আমার দুধের পাত্র রেখেছিলাম আর জমবে, সে দুধ বেড়াল খেয়ে চলে গেছে। তারপর বেড়াল বলছে, বেশ করেছি, আমার খাবার খাইতে না দিলে চুরি করিয়া খাইব। এর অর্থটা ওরা বোঝে? ওরা বোঝে কি, মোদির মুখোশ পরে চুরি হচ্ছে। এর থেকে অপমানজনক পরিস্থিতি হতে পারে? একটা দেশের প্রধানমন্ত্রীর মুখোশ পরে চুরি হচ্ছে। তার মানে সাধারণ মানুষ বুঝে গেছেন যে প্রধানমন্ত্রীর মুখ থাকলে চুরি করার সুবিধে। কোথায় নিয়ে গেছে এরা দেশকে? আত্মসম্মান বোধ থাকলে ওরা কম কথা বলবে। এভাবে কি বাংলার সংস্কৃতি রক্ষা হবে? বাংলার সংস্কৃতি রক্ষার জন্য বাংলার মানুষই রুখে দাঁড়াবে। অস্থির হয়েও না, ধৈর্য ধরো। কিন্তু বিজেপিতে তো অনেক শিক্ষিত নেতৃত্ব রয়েছে, তারপরেও তারা শিক্ষিত নেতৃত্ব আছেন, তারা তাদের শিক্ষাজাত বোধের থেকেও তারা ধর্মতাড়িত দুর্ভাগ্যজনকভাবে। এবং হিটলারের আমলে কি শিক্ষিত লোক ছিল না?
মুসলিনের সময় কি শিক্ষিত লোক ছিলেন না যারা সমর্থন করেছেন? আগামী দিনে এই কলকাতার ঐতিহাসিক সমস্ত স্থানের নাম পরিবর্তনের নিয়ে কি আইনি লড়াইও লড়বেন? না না, আমি সরাসরি এইসব আইনি লড়াই সবসময় কেন লড়বো? মানুষের চেতনা বৃদ্ধির জন্য লড়াই হবে, মানুষ ঠিক করবে। যারা প্রসঙ্গত লেনিনের কথা বলেন তারা লেনিন কি কেন জানেনই না। আজকে তাহলে গিয়ে ম্যান্ডেলাকে বা মার্টিন লুথার কিংকে বলতে হয় কেন মহাত্মা গান্ধীর নাম করছেন আপনি? মহাত্মা গান্ধী তো আপনাদের দেশের লোক নয়। তাহলে ওরা কেন মোবাইল ফোন ব্যবহার করছে? এটা ভারতবর্ষের তৈরি নয়। এরোপ্লেনে চড়ছে কেন? এটা তো ভারতবর্ষের তৈরি নয়। এই যে সরকারে আসার পরে বিভিন্ন ওরা জায়গায় এই পোশাক পরছে কেন? এইসব পোশাক তো হিন্দুদের পোশাক নয়। আমি এক জায়গায় বলেছিলাম, কেন বলছি হিন্দু কথাটাই তো ভারতীয় নয়। তাহলে এই সমস্ত কথাটা লাভ কি? ওরা রবীন্দ্রনাথের কথাটার অর্থ বোঝেন, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, রাখে নাই তারে দিবস সর্বর্গির খণ্ড ক্ষুদ্র করি, বোঝে না। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। ওরা ওই আচারের মরুপথে ঘুরতে ভালোবাসে, তাই ওদের এই পরিণতি। স্যার, এই যে সরকারে আসার পরই নাম পরিবর্তন, এটা তো বামেরাও চেয়েছিল নিউ টাউনের নাম পরিবর্তন করে জ্যোতি বসু। নিউ টাউন তখনও নামাঙ্কিত হয়নি। নিউ টাউন নামাঙ্কিত ছিল না, জ্যোতি বসু শহরে নাম দেওয়া হয়েছে। আমি ওখানে জল প্রকল্প নতুন করেছিলাম, তার নাম দিয়েছিলাম জ্যোতি বসু জল প্রকল্প। আমরা কিন্তু এই রাস্তার নামটা জ্যোতি বসু করিনি, কেন তো হলডেনের নাম ছিল। আমার পরিষ্কার মনে আছে যখন এটা নিয়ে কথা হচ্ছে, বুদ্ধদার সময় কথা হচ্ছে, বুদ্ধদা বলে ওটা হলডেনের নাম আছে তুমি জানো না? হ্যাঁ, ওই তাহলে ওখানে কেন চেঞ্জ করলো? হলডেন অত বড় একজন বিজ্ঞানী, এই বোধটাতে এদের নেই। ওরা হঠাৎ মমতা এসে বিশ্ববাঙ্গ স্মরণী করে দিল। আর ওদের তো গর্বিত হওয়া উচিত। হলডেন তো একজন বিদেশি ব্রিটিশ, তিনি ভারতবর্ষের নাগরিকত্ব নিয়েছিলেন ভারতবর্ষের কৃষ্টির প্রতি তার ভালোবাসা থেকে। তো ওরা হলডেনকে প্রচার করছেন না কেন? হ্যাঁ, আপনি ফেসবুকে একটা পোস্ট করেছেন যে গান্ধীর মূর্তিতে কালো কাপড় জড়ানো হয়েছে, কাদেরকে সন্দেহ করছেন? আরএসএস পন্থীরা করে, সন্দেহ নেই। এতে নিঃসন্দেহে এটা মৌলবাদী হিন্দুরা করেছেন, হিন্দু মৌলবাদের কাজ। এটা খোঁজ করে দেখবেন। কিছুদিন আগে বম্বেতে মহরমের মিছিলে ওই কিছু ট্যাবলেট দেওয়ার জন্য যিনি ধরা পড়েছেন তা হিন্দু মৌলবাদী। পরিকল্পনা ছিল ওই ট্যাবলেটগুলো খাইয়ে কিছু মানুষের প্রাণ চলে যাবে, তাই নিয়ে দাঙ্গা লাগিয়ে দেওয়া। আমি ধন্যবাদ জানাই মহারাষ্ট্রের পুলিশকে যে তারা তৎক্ষণাৎ বিষয়টা ধরতে পেরেছেন এবং গ্রেপ্তার করেছেন। কারা করছেন? বাংলার রাজনীতিতে কি মহাত্মা গান্ধীকেও মুছে ফেলার একটা পরিকল্পনা? মোদি আর বিজেপি সরকার তারা তো স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ করেননি। তাদের হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা ব্যর্থ হয়ে গিয়েছিল। নাথুরাম গডসেকে দিয়ে মহাত্মা গান্ধীকে খুন করালো, ভাবলো মহাত্মা গান্ধী শেষ হয়ে যাবে। এখন দেখলো এখনও তো মহাত্মা গান্ধী শেষ নয়। মহাত্মা গান্ধীকে তো পৃথিবীর মানুষ, ভারতবর্ষের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। এবং পরবর্তীকালে যতই রাজনৈতিক পার্থক্য তার, নেহরু দেশটাকে ওই জায়গা থেকে যখন নতুন ভারতবর্ষ তৈরি হচ্ছে, আজকে এরা 50 বছর পর ক্ষমতায় আসে লাপাচ্ছে, আর তিনি তখন যাত্রা শুরু করে দিয়েছিলেন। এই সব কিছু এখন মোদিকে দেখবেন নেহরুর দোষ। উনি কেন মেলোনিকে টফি খাইয়েছেন, এই জন্য নেহরু দায়ী। ট্রাম্প কেন ওকে বলেছে গুড লুকিং কিলার, এই জন্য নেহরু দায়ী। অর্থাৎ নিজেদের রাজনৈতিক বোধ, রাজনৈতিক সমীক্ষা, আত্মবিশ্বাস যাদের নেই, তারা সবসময় অপরের দিকে আঙুল দিলে ছোট করার চেষ্টা করে। আমি পার্লামেন্টে পহেলগাঁও নিয়ে বলেছিলাম যে রামকৃষ্ণ বলেছিলেন যে একটা আঙুল ওদিকে দেখালে 3টে আঙুল তোমার দিকে। প্রথমে আগে 3টে আঙুল কেন তোমার দিকে, এটা বিচার করো। ওরা তো হিন্দু হিন্দু করে, ওরা রামকৃষ্ণকে হিন্দু বলে স্বীকার করে তো? এটা একটা প্রশ্ন।